জনসভায় দেশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। টাঙ্গাইলে দানবীর রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান ও বিভিন্ন প্রকল্প উদ্বোধন। গ্যাসের বিতরণ চার্জ 25 পয়সা থেকে 3 গুণের বেশি বাড়িয়ে 77 পয়সা করার প্রস্তাব কর্ণফুলী গ্যাস কোম্পানির, অযৌক্তিক বলছে বিইআরসি। ডাকসুতে ফের নির্বাচনের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের অনশন চলছে। দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত অনড় থাকার ঘোষণা। এবং অবশেষে বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের উড়োজাহাজ উড্ডয়ন বন্ধের ঘোষণা বোয়িং কর্তৃপক্ষের। বিষয়টি পর্যবেক্ষণে করছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। বিস্তারিত সংবাদ। গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 211% হারে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ভিত্তিক কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আর এমনটা মেনে নেওয়া হলে এক চুলার গ্যাসের দাম 750 টাকা থেকে বাড়বে 1350 টাকা, আর 2 চুলার 800 টাকা থেকে বাড়বে 1440 টাকা। সকালে রাজধানীর টিসিবি ভবনে বিইআরসির গণশুনানিতে এমন প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি। এছাড়া গ্যাসের বিতরণ চার্জ বিদ্যমান 25 পয়সা থেকে 3 গুণের বেশি বাড়িয়ে 77 পয়সা করার প্রস্তাব দিয়েছে কর্ণফুলী গ্যাস কোম্পানি। তবে প্রতিষ্ঠানটির প্রস্তাব যাচাই বাছাই করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি জানিয়েছে, গেল 3 বছরে কর্ণফুলী গ্যাস কোম্পানির বিতরণ চার্জ বাড়েনি, তাই 3 গুণ চার্জ বাড়ানো অযৌক্তিক। পাশাপাশি গ্যাসের দাম বাড়ানোর এমনটা উদ্যোগ সমালোচনা করেছেন ভোক্তা প্রতিনিধিরা। গ্রাহক সেবার মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ভারিত গড়ে প্রতি ঘনমিটার গ্যাসের বিতরণ মার্জিন 77 পয়সা নির্ধারণের বিষয়টি কমিশনের সদয় বিবেচনার জন্য সবিনয়ে উপস্থাপন করা হয়। এটা অলমোস্ট গত 3 বছরের ট্রেন্ড আমরা দেখছি যে এটা মোটামুটি ওরকমই আছে। সেই ব্যয়টার প্রতি ইউনিট প্রতি ব্যয়টাই আমরা এখানে বিবেচনা করেছি। মাননীয় চেয়ারম্যান, আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব, জনগণের প্রতি সামাজিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধা রেখে আপনি এটা বিবেচনা করবেন, অন্ততপক্ষে এবার যেন দাম বৃদ্ধি করা না হয়। অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের নির্বাচন বাতিল করে পুনঃ তফসিলের দাবিতে শিক্ষার্থীর অনশন আজও চলছে। দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশন শুরু করেন। তুরাগ নদীর তীরে দ্বিতীয় পর্যায়ে 6ষ্ঠ দিনের উচ্ছেদ অভিযান চলছে। সকাল থেকে রাজধানীর গাবতলীতে তুরাগ নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আবুল খায়ের হাউজিং কোম্পানির সীমানা প্রাচীর সহ অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এর আগে তুরাগ তীরে ঢাকা উদ্যান সহ কয়েকটি আবাসন প্রতিষ্ঠানের দখল থেকে 8.5 একর জমি উদ্ধার এবং 57টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। নদীর জায়গায় গড়ে ওঠা গার্মেন্টস প্রতিষ্ঠানে উচ্ছেদ শুনে ঢাকার চারদিকের সবগুলো নদী পুনরুদ্ধার। দর্শক, আমিন বাজার গাবতলীতে আছেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিহাব, আজকের সেখানকার উচ্ছেদ অভিযানের সবশেষ খবর আমাদের জানান। আমরা এই মুহূর্তে আমিনবাজার যে ল্যান্ডিং স্টেশন রয়েছে তার ঠিক দক্ষিণ পাশের অংশে অবস্থান করছি। এখানে আমরা রয়েছি যে তুরাগ নদী রয়েছে তার পশ্চিম পাড়ে। একটা বিষয়ে আপনি আফসানা জানেন যে নদীর দুই পাড়ের যে পর্ষর রয়েছে সেই পর্ষরের আয়তন হচ্ছে 150 ফিট পর্যন্ত, অর্থাৎ নদীর দুই পাশে আপনি নদীর পাড় থেকে 150 ফিট পর্যন্ত কোনো ধরনের স্থাপনা করতে পারবেন না। সে ধরনের যদি অবস্থা কোনো স্থাপনা করেন সেক্ষেত্রে নৌ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পারমিশন লাগবে। আমরা ঠিক পিছনে যে এখানে
এখানে কালো একটা স্তূপ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবই কয়লা এবং এই কয়লাগুলো বিদেশ থেকে আমদানি করা। এখানে রাজু গ্রুপ অফ কোম্পানি এই কয়লাগুলো এনে এখানে আসলে এই রাখে এবং এখান থেকে সারা দেশে সরবরাহ করা হয়। আর দেখতে পাচ্ছেন যে এখানে যেখানে কয়লাগুলো রাখা হয়েছে এখানে বিশাল এলাকা আসলে এখানে বালি ফেলে ভরাট করা হয়েছে। এগুলো আসলে নদীর পাশে যে আইন, নদীর তীরের যে আপনার যে 100 ফিট সেই রক্ষা করা বা সেগুলো কিছু করতে হলে যে অনুমতি লাগবে সেই অনুমতি লঙ্ঘন করেই বা অনুমতি না নিয়ে এখানে আসলে এই ধরনের বালি ফেলা হয়েছে এবং এই যে কয়লার ব্যবসা সেটাও করা হয়েছে। কিছুক্ষণ আগে তো এখানে আমরা দেখেছি যে বিএডব্লিউটিএ এই কয়লা রাখার কারণে এখানে আসলে একটি নিলাম সম্পূর্ণ করে বা নিলাম ডাকে। তো আমরা এই কয়লাগুলো রাখার কারণে এখানে 25 লক্ষ টাকা এই এক নিলামকারী এই কয়লাগুলো কিনতে রাজি হয় বা সর্বোচ্চ দর 25 লক্ষ টাকা পর্যন্ত ওঠে। তো আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি কানাঘুষার মাধ্যমে যে আসলে যে এখানে যে নিলাম যিনি ডেকেছেন বা সর্বোচ্চ দরদাতা হয়েছেন এটি আসলে এর পিছনে এই কোম্পানির কোনো এক প্রতিনিধি তিনি। তো যাই হোক সেটাও যদি হয়ে থাকে সেক্ষেত্রে আসলে এটা বলা চলে যে একটি যারা নদীর পাড়ে অবৈধ অনুমতি ছাড়া বা অবৈধভাবে এই ধরনের কর্মকাণ্ড করার ফলে তার একটি বড় ধরনের দণ্ড হলো। তো সেক্ষেত্রে হয়তো বা সে সচেতন হবে, ভবিষ্যতে এই জাতীয় কর্মকাণ্ড করবে না করবে বা হয়তোবা সে এসব কাজ করতে নিরুৎসাহিত হবে। এদিকে দেখতে পাচ্ছেন যে আপনি জানেন যে এই যে উচ্ছেদ অভিযান এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আজকে 6ষ্ঠ দিন এবং সব মিলিয়ে যদি আমি বলি আজকে উচ্ছেদ অভিযানের 18তম দিন এবং সকাল থেকে অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এই তুরাগ তীরের দুই পারে এবং এখানে এখনো পর্যন্ত অব্যাহত আছে এবং আজকে বিকাল পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। আরেকটা বিষয় যে আপনি জানেন যে প্রথম পর্যায়ের যে 12 দিন উচ্ছেদ অভিযান চালানো হয় সেক্ষেত্রে প্রায় 1750 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় আর আজকে 6ষ্ঠ দিন পর্যন্ত আমি বলতে পারি যে প্রায় 250 শতাধিকের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এই কাজ 28 মাস পর্যন্ত চলবে। এবং আরেকটা বিষয় বলি যে এই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 26শে মার্চ স্বাধীনতা দিবসের কারণে অর্থাৎ সরকারি ছুটি থাকার কারণে সেদিন মঙ্গলবার অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতিবার আর এই 3 দিন আসলে বিএডব্লিউটির উচ্ছেদ অভিযান চলে। তো সেদিন মঙ্গলবার সরকারি ছুটি থাকার কারণে সেদিন উচ্ছেদ অভিযান না চালিয়ে সোমবার দিন উচ্ছেদ অভিযান চালানো হবে এবং এপ্রিল মাসও এই উচ্ছেদ অভিযান চলবে। তবে এই মাসের 28 মাস পর্যন্ত উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পর পরবর্তীতে আবার এই কি বার উচ্ছেদ অভিযান চালানো হবে সেটি আনুষ্ঠানিকভাবে। শিহাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ তুরাগ তীর থেকে জানাচ্ছিলেন শাহাবুদ্দিন শিহাব। চলে যাচ্ছি পরের সংবাদে। কোমল পানীয় কোম্পানি কোকা কোলার বোতলে অশালীন বাংলা শব্দের ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে এসব অশালীন ভাষায় ব্যবহার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চেয়েছে আদালত। কোকা কোলার বোতলের গায়ে অস্থির, ফাপড়, মাথা নষ্ট, জটিল, আগুন, পিছলা, আলু, জিনিস, গাব, সেই, ব্যাপক, জিরো, বাবা, আলপিন, আরকি ইত্যাদি শব্দ নামকরণ করে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে যা বাংলা ভাষা বিকৃতির শামিল বলে মনে করেন রিটকারী। এর বিরুদ্ধে 27 ফেব্রুয়ারি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান রানা। অবশেষে বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের উড়োজাহাজ উড্ডয়ন বন্ধের ঘোষণা দিল বোয়িং কর্তৃপক্ষ। নির্মাতা প্রতিষ্ঠানটি বলছে এই মডেলের উড়োজাহাজে ত্রুটি আছে কিনা তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ম্যাক্স 8 চলাচল বন্ধ থাকবে। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের আকাশ সীমায় ম্যাক্স 8 চলাচল নিষিদ্ধ করেছে। বাংলাদেশও বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। জুলহাস কবিরের রিপোর্ট। লায়ন এয়ারের উড়োজাহাজ দুর্ঘটনার মাত্র 5 মাসের মাথায় গত রোববার বিধ্বস্ত হয় ইথিওপিয়ান এয়ারলাইন্সের একই মডেলের বোয়িং 737 ম্যাক্স 8 উড়োজাহাজ। দুটি উড়োজাহাজই বিধ্বস্ত হয় আকাশে ওড়ার 15 মিনিটের মধ্যে। মাত্র 5 মাসের ব্যবধানে দুটি দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়ে বোয়িং 737 ম্যাক্স 8 উড়োজাহাজ। দুর্ঘটনা দুটির পর এর উড্ডয়ন নিষিদ্ধ করে EU, চীন, ইথিওপিয়া সহ বেশিরভাগ দেশ। সবশেষ গত বুধবার বিশ্বব্যাপী এই মডেলের 371টি উড়োজাহাজ আপাতত বন্ধ রাখার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। আমাদের মনে হয়েছে এই সিদ্ধান্তই প্রয়োজন ছিল।
মার্কিনী সহ সারা বিশ্বের মানুষের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই মডেলের উড়োজাহাজ ফ্লাইট পরিচালনা করে মালিন্দো, জেট এয়ার ও স্পাইসি জেট, তবে গত কয়েকদিন তা বন্ধ রয়েছে। 737 ম্যাক্স মডেলের উড়োজাহাজ বাংলাদেশে উড্ডয়নের পুরো বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পর্যবেক্ষণে আছে বলে জানান সংস্থার চেয়ারম্যান। সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশে কোনো এয়ারলাইন্সের 737 আছে, বাট 737 ম্যাক্সটা নেই। অর্থাৎ আমরা আশঙ্কামুক্ত। আমাদের সম্মানিত প্যাসেঞ্জার যারা আছে তারা নিশ্চিন্ত মনে আমাদের প্লেন উঠতে পারেন, কারণ কোনো 737 ম্যাক্স না। আমাদের নিজস্ব কোনো এয়ারলাইন্সের ম্যাক্স নাই, দ্বিতীয়ত বিদেশি কোনো এয়ারলাইন্স আসছে না, অতএব আমরা নিশ্চিত আছি। আর ব্যাপারটা আমরা অবজার্ভ করি। আগামী বছরের মার্চ নাগাদ বহরে বোয়িং 737 ম্যাক্স উড়োজাহাজ সংযোজনের পরিকল্পনা বেসামরিক এয়ারলাইন্স ইউএস বাংলার। তবে পরপর দুটি দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে নতুন করে ভাবছেন তারা। যদি কম্প্রিহেন্সিভ কোনো সলিউশন না আসে এই প্রবলেমগুলোর ব্যাপারে বা এই ক্র্যাশের কারণগুলোর ব্যাপারে, তাহলে কিন্তু আমাদের যে লেসর এয়ারক্রাফট তারাও বোয়িং থেকে প্লেন নেবে না, এবং আমরাও এয়ারক্রাফট থেকে প্লেন লিজ নেওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতার মধ্যে থাকবো না। বাট এটা আমরা অবজার্ভ করছি এবং আমরা আশা করি যে খুব অল্প সময়ের মধ্যেই বোয়িং এবং অন্যান্য অথরিটি এটার একটা সমাধান খুঁজে বের করবেন। বোয়িংয়ের তথ্য অনুযায়ী 2017 সাল থেকে এই পর্যন্ত ম্যাক্স 8 মডেলের 5000 উড়োজাহাজ বিক্রির ক্রয়াদেশ রয়েছে। জুলহাস কবির, RTV, ঢাকা। আমাদের সংগ্রাম চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। অগ্নিঝরা মার্চের খবর। ৭১-এর 14 মার্চ জনতার বাঁধ ভাঙা আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাস্তায় নেমে আসেন বাংলার লেখক, শিল্পী, কবি ও সাহিত্যিকরা। সকালে ধানমন্ডির বাসায় বঙ্গবন্ধু এবং ন্যাপ নেতা আব্দুল ওয়ালি খান প্রায় 1.5 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক শেষে বঙ্গবন্ধু সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া ঢাকায় এলে তার সঙ্গে কথা বলতে রাজি তিনি। পশ্চিম পাকিস্তানের সম্পদ পাচার এবং পূর্ব পাকিস্তানের সামরিক বাহিনীর রসদ সরবরাহ ঠেকাতে নগরীর বিভিন্ন স্থানে কয়েকটি চেকপোস্ট বসানো হয়। অন্যদিকে এদিন বাংলাদেশের খাদ্যশস্যবাহী মন্টেসেলো ভিক্টোরি নামে একটি জাহাজের গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম থেকে করাচি নিয়ে যাওয়া হয়। এদিকে ওশান এন্ডুরান্স নামে আরেকটি সমরাষ্ট্রবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের 10 নম্বর জেটিতে নোঙর করা হয়। দানবীর রণদা প্রসাদ সাহার সমাজ পরিবর্তনের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে রণদা প্রসাদ সাহার স্মারক স্বর্ণপদক 2019 প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যে উন্নয়নের পথে চলছে তা আজ দৃশ্যমান। নজরুল ইসলামের ক্যামেরায় রুহুল আমিন তুহিনের রিপোর্ট। প্রধানমন্ত্রী দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান ও কুমুদিনীর 86তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে কুমুদিনী কমপ্লেক্সে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটোরিয়াম সহ 12টি প্রকল্পের উদ্বোধন আর 19টি প্রকল্পের ভিত বসান বঙ্গবন্ধু কন্যা। মানুষের কল্যাণী সব উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে পরে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মূলত অতীতে মানব কল্যাণে অনবদ্য ভূমিকা রেখে গেছেন যারা, কিংবা এখনো চলেছেন, তাদেরকেই সম্মানিত করা হয় দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় উপস্থিতির এই চলতি বছর এ সম্মাননা পেলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী মরণোত্তর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মরণোত্তর, প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। আর ট্রাস্টের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক একটি নাম। পরে প্রধান অতিথির বক্তব্যে রণদা প্রসাদ সাহার আদর্শে অনুপ্রাণিত হতে আহ্বান জানান সরকার প্রধান। এই কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট আমি মনে করি যে আমাদের দেশের যেমন নারী শিক্ষার প্রসার ঘটানো থেকে শুরু করে আত্মমানবতার সেবার যে দৃষ্টান্ত অনুসরণ করে গেছেন, যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বিত্তশালী আছে, তারাও পড়তে পারেন। তাহলে আর আমাদের দেশে মানুষের কোনো কষ্ট থাকবে না। উনি দরকার হয় তাকে বলেছি, আমার দরজা সবসময় তার জন্য খোলা। সে যখনই চায় তখনই আসতে পারে এবং আসে, এবং ছোট ভাইয়ের মতোই আমি তাকে স্নেহ করি। কাজে আমি বলবো যে তার হয়তো আরও অনেক
ইচ্ছা আছে এটাকে কাজ করতে, যা যা করবে আমাদের পক্ষ থেকে সব সময় সহযোগিতা পাবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আবারও নিজের প্রতিজ্ঞার কথা তুলে ধরেন শেখ হাসিনা। সেই জনগণের ভালোবাসা পেয়েছি, জনগণের আস্থা পেয়েছি। ওই জনগণের সেবার জন্য আমার বাবা যে দেশ স্বাধীন করে গেছেন, সবসময় মনে রেখেছি যে আমার বাবা কি করতে চেয়েছিলেন। তার সেই কাজ, যে কাজ ছিল অসমাপ্ত, তিনি করে যেতে পারেননি, সম্পন্ন করতে পারেননি। ঘাতকের নির্মম বুলেট তাকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে গেছে। তার সেই কাজের একটু যদি আমি করতে পারি, তাহলে আমি মনে করব যে এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় সাফল্য, যে বাংলাদেশ আজকে আর ওই দরিদ্র দেশ হিসেবে অবহেলা কেউ করতে পারে না। বাংলাদেশকে আজকে আর কেউ করুণার চোখে দেখে না। এর আগে প্রধানমন্ত্রী পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হলে মনোমুগ্ধকর ডিসপ্লের মাধ্যমে তাকে স্বাগত জানায় ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরা। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। আধুনিক নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে শহরকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে সব নাগরিকদের সহযোগিতা চাইলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর গুলশানে একটি হোটেলের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক সেমিনারে এই আহ্বান জানান তিনি। ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব নাগরিকদের প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান উত্তরের মেয়র। এ সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে আতিকুল ইসলাম ঢাকা উত্তরের বিভিন্ন সমস্যার দ্রুত কাজ করার কথা জানান ডিএনসিসির মেয়র। স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের মাধ্যমে শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জন্ম নেবে বলে আশা করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। সকালে গাজীপুরের কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, এর মাধ্যমে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি দলীয় সিদ্ধান্ত নেওয়ার ধারণা পাবে শিক্ষার্থীরা। দেশের সব মাধ্যমিক বিদ্যালয় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। গাজীপুরে এবার 30টি মাধ্যমিক বিদ্যালয় এবং 100টি দাখিল মাদ্রাসায় ক্যাবিনেট নির্বাচন হচ্ছে। টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধের সন্দেহভাজন এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। ভোরে উপজেলার মেহেদি লবণ প্রজেক্ট এলাকায় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 7,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে একটি চক্র বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালান তারা। এক পর্যায়ে পাচারকারীদের সাথে গোলাগুলি হয়। পরে ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া যায়। এদিকে ঝিনাইদহের মহেশপুরের বুকুন্দিয়া এলাকায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইমরান হোসেনের বিরুদ্ধে ডাকাতি সহ বিভিন্ন অভিযোগে 14টি মামলা রয়েছে বলে জানান জীবননগর থানার ওসি। নির্মাণ ত্রুটির কারণে বারবার খানাখন্দ সৃষ্টি হচ্ছে দেশের প্রথম বাইলেন সড়ক সিরাজগঞ্জের হাটি কুমরুল বনপাড়া মহাসড়ক। 51 কিলোমিটার দীর্ঘ এই সড়কে অধিকাংশ স্থানে সংস্কার না করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারী অসংখ্য মানুষকে। এদিকে কর্তৃপক্ষ আশ্বাস দিলেও যথাসময়ে কাজ শেষ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সিরাজগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সুকান্ত সেনের পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন অফি ইসলাম। 2003 সালের 3 মে ঢাকা থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং ঢাকা থেকে যশোর, খুলনা সহ প্রায় 7টি জেলার সঙ্গে সড়ক পথে চলাচলের জন্য সিরাজগঞ্জ ও নাটোর জেলার চলনবিলের মধ্যে 51 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম বাইলেন সড়ক উদ্বোধন করা হয়। ভারী ও হালকা যানবাহন চলাচলের জন্য পৃথক 51 কিলোমিটার সড়কের মধ্যে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে কাছিকাটা টোল প্লাজা পর্যন্ত 25 কিলোমিটার অংশ রয়েছে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে। এই 25 কিলোমিটারের মধ্যে 16 কিলোমিটার সংস্কারের জন্য 26 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু মাত্র 8 কিলোমিটার সড়ক সংস্কার করে ঠিকাদার চলে যাওয়ায় অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। আমাদের খুবই কষ্ট হয়, যানবাহনের কষ্ট হয়, যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়, আর বিশাল বিশাল গর্ত এই রাস্তায় আছে। রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ভাঙা খণ্ড, ইতে গাড়ির পাতি সমস্যা হয়, চ্যাসিস ভেঙে যায়,
রাস্তা ভেঙে ছিঁড়ে গেছে, মনে করেন যে ইট পাটকেল ফেলে না, গাড়ি চালানো খুবই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। রাস্তার বেহাল অবস্থার কথা জানালেন হাটিকুমরুল হাইওয়ে থানার এই পুলিশ কর্মকর্তা। হাটিকুমরুল বনপাড়া বগুড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ সহ বিভিন্ন জায়গায় কাজ অর্ধসম্পন্ন রেখে তারা চলে গেছে ঠিকাদার, সে অনুযায়ী বিভিন্ন সময় যানজটের সৃষ্টি হয়। আমরা সড়ক ও জনপদের কাছে আহ্বান জানাবো যাতে দ্রুত রাস্তাগুলোকে মেরামত করার ব্যবস্থা করেন। এদিকে দ্রুতই রাস্তাটি যান চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। হাটিকুমরুল মোড় থেকে খালকুলা পর্যন্ত আমরা একটা মেজর মেইনটেনেন্স প্রোগ্রামের আওতায় ইতিমধ্যে আমরা কর্মসূচি গ্রহণ করেছি এবং এটা কার্যাদেশ প্রদান করা হয়েছে, বর্তমানে কাজ চলমান আছে। শুধু আশ্বাস নয়, মানুষের দুর্ভোগ কমাতে উদ্যোগ নেবে সরকার, এমন আশা সাধারণ মানুষের। অভি ইসলাম, টিভি। পল্লীকবি জসিমউদ্দিনের ৪৩তম মৃত্যুবার্ষিকী ঘিরে নানা কর্মসূচি পালিত হচ্ছে ফরিদপুরে। সকালে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে পল্লীকবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জসিম ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন। পরে বাড়ির আঙিনায় আলোচনা সভায় কবির জীবনকর্ম তুলে ধরেন বক্তারা। অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমান, কবিপুত্র ডক্টর জামাল আনোয়ার সহ বিশিষ্টজনরা এতে অংশ নেন। বিখ্যাত কবিতা কবর ও আসমানের কবি জসিমউদ্দিন ১৯৭৬ সালের ১৪ই মার্চ ঢাকায় ইন্তেকাল করেন। তাকে ফরিদপুরে নিজ বাড়িতে প্রিয় ডালিম গাছের নিচে দাফন করা হয়। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানালেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ৩ দিনে ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। জবাবে মার্কিন রাষ্ট্রদূত আর রবার্ট মিলার বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা জ্বালানি সহ বাংলাদেশের বেশ কিছু খাতে বিনিয়োগে আগ্রহী, তবে বাংলাদেশে ব্যবসা শুরুর প্রক্রিয়ায় এখনও অনেক জটিলতা আছে উল্লেখ করে সেসব নিরসনের তাগিদ দেন তিনি। এবারে সাংস্কৃতিক সংবাদ। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত যদি একদিন চলচ্চিত্র। রাজধানী সহ সারা দেশের ২২টি প্রেক্ষাগৃহে দারুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে ছবিটি দেখছেন সিনেমা প্রেমীরা। দুপুরে চট্টগ্রামের আলমাস সিনেমা হলে দর্শকদের সাথে বসে ছবিটি উপভোগ করেন সিনেমার শিল্পী ও কলাকুশলীরা। ছবিটি দেখতে আসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। এ সময় তিনি চট্টগ্রামের সাংস্কৃতিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন, প্রশংসা করেন যদি একদিন সিনেমার। অনুষ্ঠানে জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ বিনোদনের উপর গুরুত্ব দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। দর্শকদের হলমুখী করতে মানসম্মত সিনেপ্লেক্স তৈরির আহ্বানও জানান তিনি। এটার কারণটা হলো যে মানসম্পন্ন কোনো সিনেমা তৈরি হচ্ছিল না আর কি, সেই কারণ এখন কিন্তু ইদানিং আস্তে আস্তে বেশ কিছু মানসম্পন্ন সুস্থ বিনোদনের সিনেমা এখন তৈরি হয়েছে, যার কারণে আবার দর্শকরা সিনেমা হলমুখী হতে শুরু করেছে। তো আমি প্রত্যাশা করব যদি একদিন এটাও জনগণের যে প্রত্যাশা সে প্রত্যাশাটা পূরণ করে। সুস্থ বিনোদন যদি থাকতো তাহলে মানুষ এত বেশি মাদকে কিংবা জঙ্গিবাদে জড়িয়ে যেত না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে এই সুন্দর এই শক্ত সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতির সুষ্ঠু বিকাশই একমাত্র এগুলো থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারে, এবং সেই কারণে সেই জায়গাগুলোর জন্য যে সহযোগিতা করা দরকার, যে পরিবেশটা দেওয়া দরকার, সেটা হলো সুষ্ঠু বিনোদন কেন্দ্র, সুন্দর বিনোদন কেন্দ্র। দুপুরের সংবাদ শেষ করব, তবে তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনসেবায় দেশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী। টাঙ্গাইলে দানবী রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান ও বিভিন্ন প্রকল্প উদ্বোধন। গ্যাসের বিতরণ চার্জ 25 পয়সা থেকে 3 গুণের বেশি বাড়িয়ে 77 পয়সা করার প্রস্তাব কর্ণফুলী গ্যাস কোম্পানির, অযৌক্তিক বলছে বিইআরসি। ডাকসুতে ফের নির্বাচনের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের অনশন চলছে, দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত অনড় থাকার ঘোষণা। এবং অবশেষে বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের উড়োজাহাজ উড্ডয়ন বন্ধের ঘোষণা বোয়িং কর্তৃপক্ষের, বিষয়টি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।
দর্শক, দুপুরের সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকার অসংখ্য ধন্যবাদ।